আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে, যেটা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025 এর ভূগোল সেটটি, যেটা 479 পেজের ভূগোল সেটটির সমাধান আমরা এই ভিডিওতে করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো। সম্পূর্ণ 479 পেজের সম্পূর্ণ ভূগোল সেটটির সমাধান এই ভিডিওতে হবে। আর একটা কথা আমি তোমাদের আর বলি, আমার এই চ্যানেলে তোমরা সায়েন্স এবং আর্টসের সমস্ত প্রশ্নের টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপার সমস্ত প্রশ্নের সমাধান তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তাই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে কথা না বাড়িয়ে আমরা চালু করি। মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025 জিওগ্রাফি 479 পেজের সেটটির প্রশ্ন উত্তর করছি। কি আছে প্রথম প্রশ্ন? পাখির পায়ের মতো আকৃতি বিশিষ্ট বদ্বীপ দেখা যায়। অ্যান্সার হবে মিসিসিপি, মিসৌরি। অপশান ক। 2 নাম্বার 2 হবে কি? অপশান খ নুনাটাক্স। 3 নাম্বার 3 হবে অপশান ঘ এনিমোমিটার। 4 নাম্বার হবে অপশান ঘ কেটাবেটিক বায়ু। 5 নাম্বার হবে অপশান গ কী আছে? কেনারি স্রোত। 6 নাম্বার 6 হবে উত্তর অপশান ঘ। আমি সরাসরি প্রশ্ন পড়ছি না, তোমাদের ডাইরেক্ট উত্তর করছি, কোনোটিই নয়। 7 নাম্বার একটি জৈব ভঙ্গুর বজ্রের উদাহরণ দাও। এটা হবে ধানের খোসা, ঘ নাম্বার। এবার 8 নাম্বার হবে স্টেপ পর্বত। 8 নাম্বার কি হবে? স্টেপ পর্বত। 9 নাম্বার হবে ঘ নর্মদা। 10 নাম্বার হবে দেরাদুনে। 11 নাম্বার হবে তুলা বা তুলো। 12 নাম্বার হবে উপরের সবকটি। 13 নাম্বার ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো। 13 নাম্বার হবে বিহার। 14 নাম্বার ডিগ্রি সি টের RF হলো, এটা হবে 1.2540, মানে অপশান ক। এর আগে আমরা করলাম বিভাগ কোয়ের MCQ সম্পূর্ণ। এবার আমরা এবিটিএ টেস্ট পেপার 480 পেজ ভূগোল 480 পেজ বিভাগ কোয়ের শুদ্ধ অশুদ্ধ করব। আমি প্রশ্নগুলো বইতে পড়ছি টেস্ট পেপারে, আর উত্তরগুলো সরাসরি তোমাদের আমি বলছি। প্রথম প্রশ্ন কি লেখা আছে? যে প্রথম প্রশ্ন দেওয়া আছে যে উষ্ণ মরু অঞ্চলে নদীর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায়, এটি অশুদ্ধ হবে। 2 নাম্বার আবার বলছি, 480 পেজের ভূগোল 480 পেজের বিভাগ ক্ষয়ের বিভাগ ক্ষয়ের 2 বলছে বৈপরীত্য উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়, এটি হবে অশুদ্ধ। 2 নম্বরে অশুদ্ধ। 3 নাম্বার লেখা আছে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট, এটি শুদ্ধ হবে। এবার 4 নাম্বার লেখা আছে শীতল সমুদ্রস্রোত মেরু অঞ্চলে উৎপত্তি লাভ করে, এটাও শুদ্ধ হবে। 5 নম্বর বইতে দেওয়া আছে ধান চাষের জন্য কৃষ্ণ মৃত্তিকা আদর্শ, এটি অশুদ্ধ হবে। তোমরা লিখে নাও তোমাদের খাতায়। 6 নাম্বার প্রশ্ন দেওয়া, দেখো আমি তোমাদের টেস্ট পেপার বইটাতে প্রশ্ন পড়ছি আর উত্তরগুলো আমি তোমাদের দেখাচ্ছি। 6 নাম্বার গুজরাটের প্রধান শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প, এটা হবে অশুদ্ধ। 7 নাম্বার টপো মানচিত্রে বিভিন্ন ভৌগোলিক বিষয়সমূহ নানা সংকেত দ্বারা বোঝানো হয়, এটি হবে শুদ্ধ। এবার আমরা 2-2-1 করব প্রশ্নগুলো, মানে শূন্য স্থান পূরণ আমরা করব। তাহলে 2-2-1 প্রশ্ন দেওয়া আছে যে পাশাপাশি অবস্থিত দুটি নদীর উপত্যকাকে যে উচ্চভূমি পৃথক করে তাকে বলে ড্যাশ। অ্যান্সার হবে জল বিভাজিকা। তারপরে 2-2-2 বলছে পৃথিবীর ড্যাশ শক্তি গৌণ জোয়ার সৃষ্টির কারণ, এটা হবে কেন্দ্রাতিক বল। 3 নাম্বার বলছে 3 নাম্বার হলো 2-2-3 ঘূর্ণবাদ ড্যাশ চাপযুক্ত অঞ্চলে সৃষ্টি হয়, অ্যান্সার হবে নিম্ন চাপযুক্ত অঞ্চল। এবার নাম্বার 4 ড্যাশ একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ, কার্বন ডাই অক্সাইড হলো একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ। এবার 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে শিব সমুদ্রম জলপ্রপাত ড্যাশ নদীর উপর অবস্থিত, এটা হবে সুপ্র নদীর উপর অবস্থিত।
তারপরে নাম্বার 6 বলে যে ড্যাশ শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। ড্যাশ শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। অ্যান্সার কবি লুধিয়া। উত্তর ভারতের আহমেদাবাদ শহর হবে। এটা প্রশ্ন ভুল লিখেছে। ড্যাশ শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কি আহমেদাবাদ শহরকে, এটা উত্তর হবে। এটা উত্তর হবে কিন্তু কানপুর। এখানে লুধিয়া ভুল লেখা আছে, তোমরা কানপুর করে নেবে যে ড্যাশ শহরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুর। তারপরে 7 মোট জনসংখ্যা এবং মোট আয়তনের অনুপাতকে কি বলে? জনঘনত্ব বলে। এটা কত নম্বর? 2 2 7 বললাম। এবার আমরা প্রশ্ন করব 3 2 3 1। কি বললাম? 2 3 1। কি লেখা আছে প্রথম প্রশ্ন? আমি প্রশ্ন কিন্তু টেস্ট পেপার থেকে বলছি, হ্যাঁ, আর উত্তর সরাসরি তোমাদের মোবাইলে দেখাচ্ছি। তোমরা পাশে টেস্ট পেপারটা রেখে দাও, রেখে দিয়ে প্রশ্ন দেখো আর উত্তর লেখো, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। তাহলে প্রথম, রাজস্থানে চলমান বালিয়াড়িগুলি কি নামে পরিচিত? অ্যান্সার করবে থর মরু নামে পরিচিত। এটা ধ্রিয়ান নামে পরিচিত হবে, কিন্তু এখানে থর মরু লিখেছে, থর মরু কিন্তু হবে না। যে 2 3 1 যে রাজস্থানে চলমান বালিয়াড়িগুলি কী নামে পরিচিত? অ্যান্সার করবে ধ্রিয়ান নামে পরিচিত। এবার 2 3 2 প্রশ্ন দেওয়া আছে কোন অঞ্চলটি অন্তঃক্রান্তীয় অভিসৃতি অঞ্চল নামে পরিচিত? অ্যান্সার হবে অভিসৃত অঞ্চল, অভিসৃতি অঞ্চল। নাম্বার 3 পৃথিবীর বৃহত্তম মগ্নচড়াটির নাম কি? অ্যান্সার হবে বেজ মগ্নচড়া। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া, এটা আনসার গ্রেট ব্যাঙ্কস মগ্নচড়া। এটার নাম কি হবে? আমি আবার বলছি যে গ্রেট, বানানটা ভুললে গয়রে ফেলা কারাট্ট, গ্রেট ব্যাঙ্কস মগ্নচড়া হবে এটা। এবার 3 4 3 4 লেখা আছে ভারতের একটি বৃষ্টিছায়া অঞ্চলের নাম লেখো। অ্যান্সার হবে লাদাখ। তারপরে 5 ভারতের শুষ্ক মুক্ত বন্দরটির নাম কি? কলকাতা বন্দর। তারপরে নাম্বার 6 নাম্বার 3 6 কী লেখা আছে? ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। নাম্বার 7 এবার প্লাস্টিক কোন জাতীয় বর্জ্যের উদাহরণ? অ্যান্সার হবে প্লাস্টিক কোন প্রকার বর্জ্যের উদাহরণ? অ্যান্সার জৈব অভঙ্গুর বর্জ্য। এটা প্রাকাশ বর্জ্য হবে না, জৈব অভঙ্গুর বর্জ্য হবে। তারপরে নাম্বার 8 বলেছে ইসরো প্রেরিত একটি কৃত্রিম উপগ্রহের নাম কি? ইসরো কর্তৃক একটি কৃত্রিম উপগ্রহের নাম হলো চন্দ্রযান বা চন্দ্রায়ন। ইসরো প্রেরিত একটি কৃত্রিম উপগ্রহের নাম হলো চন্দ্রযান। আচ্ছা, এবার আমরা 3 4 1 এটা আমরা করব, যেটা কি ছক আছে তোমাদের বইতে। 3 4 1 প্রথমটা কি আছে? সিলিকন ভ্যালি। এটি হবে শিল্প এবং বর্জ্য। ক্লিয়ার? মানে অপশান 4। তারপর একটা ছক আছে বাম দিক আর ডান দিক। এবার 2 নম্বর আছে তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই। এটা হবে চিত্তরঞ্জন। তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই। আমি আবার বলছি, এখানে দেখো ভুল লিখেছে। প্রথমটা সিলিকন ভ্যালি, যেটা আছে 4 1 সিলিকন ভ্যালি হবে বেঙ্গালুরু, শিল্প বর্জ্য হবে না, এখানে তোমরা বেঙ্গালুরু লিখবে। আচ্ছা, 2 নাম্বার দেওয়া আছে 2 4 2। আমি প্রশ্ন টেস্ট পেপার থেকে বলছি তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই। 2 নাম্বারটা হবে শিল্প বর্জ্য, চিত্তরঞ্জন হবে না, এখানে তোমরা শিল্প বর্জ্য লিখবে। আচ্ছা, 3 নাম্বারটা হবে যে বাগিচা শিল্প। 3 নাম্বার হবে বাগিচা শিল্প, এখানে বাগিচা শিল্প লিখবে। আর 4 নাম্বার হবে চিত্তরঞ্জন। 4 নাম্বার তোমরা এখানে লিখবে চিত্তরঞ্জন। এটা সবটাই কিন্তু ভুল দেওয়া আছে। এবার আমরা প্রশ্নগুলোর উত্তর করব। কি লেখা আছে? হিমপ্রাচীর কাকে বলে? তাহলে উত্তর হিমপ্রাচীর কাকে বলে আমি উত্তর বলছি, ভালো করে শোনো। এটা কত হলো? এটা হলো বিভাগ গ, বিভাগ গয়ের 3 1। ক্লিয়ার? আবার বলছি, এটা বিভাগ গয়ের 3 1। প্রথমে হিমপ্রাচীর কাকে বলে? অ্যান্সার উত্তর আমেরিকার পূর্ব উপকূল দিয়ে পাশাপাশি প্রবাহিত উত্তরমুখী উষ্ণ উপসাগরীয় স্রোতের ঘন নীল জল বহুদূর পর্যন্ত দেখা যায়, একে হিমপ্রাচীর বলে।
হিমপ্রাচীর যেটা আমার স্টুডেন্ট এখানে লিখেছে এটা কিন্তু ভুল লিখেছে। হিমপ্রাচীর কাকে বলে আমি বলছি, তোমরা ভালো করে লিখে নাও। হিমপ্রাচীর বলতে বোঝায় স্থলভাগ থেকে মহাসাগরে প্রবাহিত বিশালাকার হিমবাহ বা তুষার খণ্ড বা বরফের ভাসমান বরফের চাই যেটা সমুদ্রে ভাসমান করে সেটাকে বলা হয় হিমপ্রাচীর। এবার 2 নম্বর গ্রাবরেখা। গ্রাবরেখা কি? লেখে হিমবাহ এগোনোর সময় বিভিন্ন ক্ষয়প্রাপ্ত নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি হিমবাহের মধ্যে বসে চলে। এইসব পদার্থের কিছু অংশ হিমবাহের দুই পাশে সামনে ও তলদেশে সঞ্চয়িত হয়, একে বলা হয় গ্রাবরেখা। এটা ঠিক আছে। এবার 3-এর 2 লেখা আছে মেরু প্রভা কাকে বলে? অ্যান্সার, মেরু প্রভা হলো আকাশে দেওয়া একটি মনোরম যা মেরু অঞ্চলের আকাশে রাত্রিবেলায় ঘটে, একে মেরু প্রভা নামে পরিচিত। ঠিক আছে। এবার 3-এর 2 অথবা কি? মরা কোটাল বলতে কি বোঝো? অ্যান্সার, কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে সৃষ্ট জলস্ফীতির জোয়ারকে মরা কোটাল বলে। এটা আমরা কত করলাম? এটা মরা কোটাল 3-এর 2 অথবা করলাম। এবার 3-এর 3 কম্পোস্টিং বলতে কি বোঝো? অ্যান্সার, কম ক্ষতিকারক জৈব বর্জ্য থেকে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ও ছত্রাকের সাহায্যে জৈব সার বা কম্পোস্ট সার উৎপাদনের পদ্ধতিকে কম্পোস্টিং বলে। এটা আমরা কত বললাম? 3-এর 3। এবার 3-এর অথবা কি লেখা আছে যে তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে? এটার আমরা অ্যান্সার বলছি, যেসব বর্জ্য পদার্থ থেকে তেজস্ক্রিয়তা নির্গত হয় সেই সব বর্জ্য পদার্থকে তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ বলে। ক্লিয়ার? এবার আমরা 3-এর 4 করব। 3-এর 4 প্রশ্ন দেওয়া আছে রবি শস্য কাকে বলে? অ্যান্সার, শীতকালে বা উত্তর পূর্ব মৌসুমি বায়ুর আগমনকালে ভারতে যেসব শস্য চাষ করা হয় সেই সব শস্যকে রবি শস্য বলে। যদি এক কথা বলতে পারি আমরা যে শীতকালে যে সমস্ত শস্য চাষ করা হয় তাকেও রবি শস্য বলে। এবার 3-এর 4 অথবা বলছি প্রশ্ন দেওয়া আছে কালবৈশাখী কি? এটার অ্যান্সার, একটি বিশেষ ধরনের বজ্র ঝড় যা সাধারণত বাংলাদেশের গ্রীষ্মকালে এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসামের অঞ্চলে ঘটে। এটি মূলত সন্ধ্যায় সময় ঘটে, এটিকে বিকালে বা সন্ধ্যায় ঘটে, এটিকে কালবৈশাখী বলে। এবার 3-এর 5 3-এর 5 প্রশ্নের সমাধান করছি। 3-এর 5 প্রশ্ন লেখা লোহিত মৃত্তিকার 2টি বৈশিষ্ট্য লেখো। তাহলে দেখো লোহিত মৃত্তিকার বৈশিষ্ট্য। প্রথম, লোহিত মৃত্তিকার প্রধান বৈশিষ্ট্য হলো এটি লালচে ইটের মতো দেখতে, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর, এই মাটিতে নাইট্রোজেন ফসফরাস পরিমাণ কম থাকে, এটা 2 নম্বর বললাম। তারপরে হলো অথবা 3-এর 5 অথবা ম্যানগ্রোভ বনভূমির বৈশিষ্ট্য লেখো। ম্যানগ্রোভ বনভূমির 2টি বৈশিষ্ট্য, যে গাছগুলির উচ্চতা কম হয়, এদের পাতা পুরু হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা 3-এর 6 প্রশ্ন কি লেখা আছে? 3-এর 6 লেখা আছে উপগ্রহ চিত্র কাকে বলে? অ্যান্সার, পৃথিবীর চারিদিকে পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ থেকে ক্যামেরার সাহায্যে পৃথিবীর বিভিন্ন অংশে যে চিত্র সংগৃহীত হয় তাকেই উপগ্রহ চিত্র বলে। এবার 3-এর 6 অথবা প্রশ্ন দেওয়া আছে ভগ্নাংশ সূচক স্কেল কাকে বলে? এটার অ্যান্সার বলছি। দেখো, এটি হলো একটি বিশেষ ধরনের স্কেল যেখানে কোনো পরিমাপ ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয়, একে ভগ্নাংশ সূচক স্কেল বলে। এবার আমরা বিভাগ ঘ কত মার্কের? এবার আমরা 3 মার্কের প্রশ্নের সমাধান করব। তাহলে 4-এর 1 প্রশ্ন দেওয়া আছে ইয়াদার্ং এবং যুগানের প্রধান পার্থক্যগুলি লেখো। তাহলে ইয়াদার্ং আর যুগানের পার্থক্য আমি লিখেছি, তোমরা দেখে লিখে নাও। আচ্ছা, 4-এর
ওয়ানের অথবা প্রশ্ন দেওয়া আছে নদী হিমবাহ এবং উপত্যকা হিমবাহের প্রধান পার্থক্যগুলি। তাহলে দেখো এই যে নদী হিমবাহ আর উপত্যকা হিমবাহের পার্থক্য এখানে লেখা হয়েছে, তোমরা দেখে দেখে লিখে নাও। এবার 4-এর 2 নম্বর প্রশ্নের সমাধান করছি। পরিবেশ দূষণে বর্জ্য পদার্থের প্রভাব লেখো। তাই পরিবেশ দূষণে বর্জ্য পদার্থের প্রভাব দেখো, এই লেখা হয়েছে 1 নম্বর প্রভাব, তোমরা সবটাই দেখে দেখে লিখে নাও। এবার অথবা 4-এর 2-এর অথবা কি লেখা আছে, বর্জ্য ব্যবস্থাপনার প্রধান 3টি ধাপ কি কি? তোমাদের টেস্ট পেপারে লক্ষ্য করো, তাহলে 3টি ধাপ আমরা লিখব, যে বর্জ্য সংগ্রহ, বর্জ্যের পরিবর্তন আর বর্জ্যের নিষ্কাশি। তাহলে 4-এর 3। এবার আমরা 4-এর 3 প্রশ্নের সমাধান করব। বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। তাহলে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য আমরা লিখেছি 4-এর 3-এর, ওই উদ্দেশ্যগুলি তোমরা দেখে দেখে লিখে নাও। এবার 4-এর 3-এর অথবা ভারতীয় নগরায়নের প্রধান সমস্যাগুলি লেখো। ভারতের নগরায়নের প্রধান সমস্যা, এটা অথবাটা, এই যে সমস্যা লেখা হয়েছে, দেখে দেখে লিখে নাও। এবার 4-এর 4 কি লেখা আছে, 4-এর 4-এ রিমোট সেন্সিংয়ের 3টি অসুবিধা লেখো। তাই রিমোট সেন্সিংয়ের 3টি অসুবিধা, 1 নম্বর অসুবিধা, 2 নম্বর লেখা হয়েছে, এই যে 3 নম্বর। তাই এবার দেখো 4-এর 4-এর অথবা টপো মানচিত্রে 3টি বৈশিষ্ট্য লেখো। তাহলে দেখো টপো মানচিত্রে 3টি বৈশিষ্ট্য, 1টি বৈশিষ্ট্য, 2 নম্বর আর 3 নম্বর বৈশিষ্ট্য। এবার আমরা 5-এর 1 নম্বর উপগ্রহ চিত্র 5-এর 1 নম্বর প্রশ্ন কি লেখা আছে দেখো, চিত্রসহ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ আলোচনা করো। তারা 3টি ভূমিরূপ লেখা হয়েছে, এই যে দেখো 5-এর 1-এ উত্তর করা হয়েছে, ছবি আঁকা হয়নি, তোমরা দেখে দেখে বই দেখে ছবিটা পাশে অঙ্কন করে নেবে। এবার 5-এর 2 কি লেখা আছে, পৃথিবীর চাপ বলয়গুলির সাথে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক আলোচনা করো। চাপ বলয়ের সাথে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক, এই যে আলোচনা করা হয়েছে, একদম 4 নম্বর পয়েন্ট অবধি তোমরা করে নাও। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম মাধ্যমিক ABTA টেস্ট পেপার 2025 ভূগোল 479 পেজের প্রশ্নের সেটটির উত্তর আমরা করলাম। এর পরের প্রতিটা সাবজেক্টের সেট তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।